বস্তা না খুলেই সরানো হচ্ছে সরকারি চাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল। বরগুনার আমতলী খাদ্য গুদামে পুকুর চুরি। 3Dতে হুন্দাই মার্সিডিজের সর্বাধুনিক মডেল দেশে বসেই বহু তরুণ তৈরি করছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বেতন আনছেন ডলারে। করোনার কারণে চাকরি হারিয়ে বিপাকে কাতারে ফ্রি ভিসায় থাকা অনেক বাংলাদেশি। পর্যটন নির্ভর ব্রাজিলের অর্থনীতিতে ধস, প্রবাসীদের মানবেতর জীবন। এবং চাঙ্গাভাবের মধ্য দিয়ে আরেকটি সপ্তাহ পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। 28% বেড়ে দৈনিক গড় লেনদেন 1060 কোটি টাকা, ঊর্ধ্বমুখী বেশিরভাগ শেয়ারের দাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। শুরুতেই নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের খবর। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস-সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে এক শিশু ও মসজিদের মুয়াজ্জিন সহ মারা গেছেন 12 জন। এ ঘটনায় আরও দগ্ধ 25 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। বেশিরভাগের শ্বাসনালী সহ শরীরের 90% বেশি পুড়ে গেছে বলেও জানান তিনি। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সবুজ, এখানকার বাতাস আরও বেশি ভারী হয়ে উঠছে এখন, কারণ মৃত্যুর যে মিছিল সেটি কিন্তু বেড়েই চলেছে। আমরা আপনাকে জানিয়েছিলাম এর আগের সংবাদে যে 11 জন, সেটি কিন্তু এখন বেড়ে 12 হয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এই গতকাল যে নারায়ণগঞ্জে তল্লা মসজিদ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা 12 গিয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ রাসেল নামে আরও একজন মুসল্লি, যেখানে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, তার বয়স 34, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মারা গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি পুলিশের সূত্রে। তো বুঝতেই পারছেন যে এখানকার যারা স্বজন রয়েছেন তারা কিন্তু খুবই আসলে শোকাহত হয়ে উঠেছেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিসি অফিস, তারাও কিন্তু এখানে সব ধরনের তাদের সহায়তা কেন্দ্র সেগুলো তারা দিয়ে যাচ্ছেন। আপনি যদি একটু আমরা আপনাকে দেখাই যে এই যে গতকাল যে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় যে 12 জন মারা গেলেন, তাদের যে স্বজন তারা কিন্তু এই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অপেক্ষায় রয়েছেন। কেউ অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের মরদেহ গ্রহণ করবার জন্য, কেউ অপেক্ষায় রয়েছেন হয়তো যদি একটি সুখবর আসে যে হ্যাঁ তার স্বজনের অবস্থা ভালো, তার স্বজন হয়তো আশঙ্কাজনক অবস্থায় নয়, এমন নানা কিন্তু আশা নিয়ে অনেকে অপেক্ষা করছেন এখানে আপনি দেখছেন। তবে ডাক্তার সামন্ত লাল সেন একটি বিষয় কিন্তু খুবই দুঃখজনক হলেও জানিয়েছেন যে 25 জন এখন বাকি থাকে আর যারা বেঁচে আছেন, তিনি বলেছেন যে সেই 25 জনের প্রত্যেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, কেউই কিন্তু শঙ্কাহীনভাবে নেই। এটি কিন্তু আসলে সবার জন্য একটি কষ্টের। আপনি জানেন যে সবচেয়ে আরও বেশি কষ্টের বিষয় হলো যে মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন, সেই মুয়াজ্জিন মারা গিয়েছেন। তার ছেলে জুনায়েদ নামে মাত্র একটি বাচ্চা ছেলে, 17 বছর বয়স, তরুণ, একটি তাজা প্রাণ, সেও ঝরে গেল এই আগুনের এই যে বিস্ফোরণ এর কারণে। তবে এখানে কিন্তু আমরা যারা স্বজন রয়েছেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুনতে পেয়েছি। তারা বারবার বলছিলেন যে তারা এই যে মসজিদের যে গ্যাস লিকেজ, এটি নিয়ে তারা বারবার কথা বলেছেন মসজিদ কমিটির সঙ্গে, কিন্তু মসজিদ কমিটি কখনোই এটি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। এমনকি একজন অভিযোগ করেছিলেন যার বাবা কিছুক্ষণ আগে মারা গিয়েছেন, তিনি বলছিলেন যে তিনি যখন গতকাল এই মসজিদে যে লিকেজের কথা বলছিলেন, এর বিষয়ে কথা মুখ খুলছিলেন, তখন সে মসজিদ কমিটির বর্তমান যিনি সভাপতি তাকে কিন্তু এসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন যে কেন তিনি এসব কথাবার্তা বলছেন। তো বুঝতেই পারছেন গতকাল যখন সবাই জীবন মৃত্যুর মধ্যে শঙ্কায় রয়েছে, সেখানেও যখন এভাবে এই কথা বলার জন্য তাকে মারা হলো, বোঝাই যায় তারা কতটা উদাসীন ছিলেন মসজিদ কমিটি এই গ্যাসের বিষয়ে। এখানে কিন্তু খুব স্পষ্ট গ্যাস যে লিকেজ ছিল সেটি নিয়ে কিন্তু সবাই একদম নিশ্চিত করেই বলছেন, যে কজন মারা গিয়েছেন তাদের স্বজনরা খুব স্পষ্ট করেই বলছেন, এবং তারা বলছিলেন যে এ নিয়ে তারা কিন্তু বারবার বলেছিলেন যে এটি যাতে সমস্যার সমাধান করা হয়, গ্যাস লিকেজটি খুঁজে সেটি মেরামত করা হয়, কিন্তু সেটি না করবার কারণেই কিন্তু আজকে ইতিমধ্যেই 12 জন মারা গেলেন, আরও 25টি তাজা প্রাণ মৃত্যু সংখ্যায় রয়েছেন। তো তারা কিন্তু এটিরও সমাধান চেয়েছেন। তো সব মিলিয়ে একদিকে শোক, একদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
মিলিয়ে কিন্তু এখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। তো দেখা যাক পরবর্তীতে চিকিৎসা চলছে, নতুন কোনো ঘটনা ঘটে কিনা, নতুন কেউ মারা যায় কিনা, সেটা আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাবো। সবুজ। নারায়ণগঞ্জে বায়তুস-সালাত জামে মসজিদে এসির বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সবশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, সবুজ, আপনারা ইতিমধ্যে জানেন যে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় যে মসজিদটি রয়েছে বায়তুস-সালাত জামে মসজিদে যে কালকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই এই মসজিদে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি যারা গঠন করা হচ্ছে তারা কিন্তু এসেছে এবং পরিদর্শন করেছেন। এবং একই সঙ্গে এই তিতাসের যে গ্যাসের যে অভিযোগ করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে যে ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার তদন্তে মূলত তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু এর মধ্যে আমাদের এই মসজিদের ভিতরে পর্যবেক্ষণের জন্য এসেছেন। এবং আমরা চেষ্টা করব তিতাসের যিনি এমডি রয়েছেন তার সাথে কথা বলার জন্য, যে একটি বিষয় আমাকে বলবেন আপনি যে যেই অভিযোগটি করা হচ্ছে মসজিদ কমিটির পক্ষ থেকে, যে তারা অভিযোগ জানিয়েছিলেন যে এইখানে মসজিদের ভিতরে লিকেজ রয়েছে, এই বিষয়ে কি আপনারা কোনো তথ্য পেয়েছিলেন, কোনো অভিযোগ পেয়েছিলেন কিনা? আমরা এই ধরনের মানে এমডি হিসেবে আমরা এবং আমার যে ডিজিএম বা ডিএমডি যারা রয়েছেন নারায়ণগঞ্জ অফিসে, তারা যেটা বলছেন যে তারা এই ধরনের কোনো অভিযোগ তারা পাননি। এটা হলো গতকালকেই আমি প্রথম এই আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা জানতে পেরেছি। এবং এই ব্যাপারে আমি এইটুকু বলতে পারি যে আমরা যে তদন্ত কমিটি করেছি, 5 সদস্য বিশিষ্ট আমি একটা তদন্ত কমিটি আমরা করেছি। এই তদন্ত কমিটিকে টেকনিক্যাল কারণের পাশাপাশি প্রশাসনিক এই বিষয়গুলো যদি অবহেলা গাফিলতি কারো আছে কিনা সেটাও আইডেন্টিফাই করবে এবং সেই আলোকে আমরা চরম ব্যবস্থা তাদের জন্য নেব। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে তিতাসের এমডি যিনি বলছিলেন যে যদি কোনো গাফলতি বা অবহেলা থেকে থাকে কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ যদি তারা পাননি, লিখিত অভিযোগ, তারপরও তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এবং একই সঙ্গে বলতে চাই যে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ইতিমধ্যে এই মসজিদে এসে পৌঁছেছেন এবং তারা তদন্ত করে দেখছেন আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত থেকে হতে পারে। কিন্তু তারা কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে এখানে এসির বিস্ফোরণ নয়, মূলত গ্যাসের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। এবং সদর দপ্তর থেকে যে উপপরিচালক যিনি এসেছেন তদন্ত কমিটিতে যিনি রয়েছেন নূর হাসান, তিনি আমাদেরকে তথ্য নিশ্চিত করেছেন। এরপরে আমরা কথা বলেছিলাম মসজিদ কমিটির সভাপতি, তাকে আমরা এখানে পেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাধারণ সম্পাদক মসজিদ কমিটির, তার পক্ষ থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে কয়েক দফা অভিযোগ জানানো হয়, এই তিতাস গ্যাসের লিকেজের অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগ জানানোর প্রেক্ষিতে তারা 50,000 টাকা দাবি করেন বলে আব্দুল গফফর, যিনি সভাপতি রয়েছেন মসজিদ কমিটির সভাপতি, তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তার অভিযোগ তিনি জানিয়েছিলেন। তো সব মিলিয়ে যদি বলা চলে যে এইখানে যে তদন্ত কমিটি এসছেন ফায়ার সার্ভিসের, তো আমরা একটু কথা বলে চেষ্টা করব যে সরাসরি উনি আমাদের সঙ্গে রয়েছেন নূর হাসান। আমাকে একটু বলবেন যে আপনারা প্রাথমিকভাবে কী ধরনের আলামত পেয়েছেন, যে তদন্ত করছেন অনেকক্ষণ ধরে, আমাদের সরকার থেকে আপনারা এখানে আছেন, কীভাবে আগুন অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে আপনি ধারণা করছেন? গ্যাস বিদ্যুৎ মূলত এই দুটা বিষয় নিয়েই, এই দুটাকেই আমরা টার্গেট করে আগাচ্ছি। যেহেতু এটা একটা মসজিদ, পবিত্র স্থান, এর মধ্যে অন্য কোনো কিছু আমরা আশঙ্কা করি না, তারপরেও আমরা সেগুলোকেও বিবেচনায় নেব, নিয়ে তবে গ্যাস এবং বিদ্যুৎ এই দুটাকেই আমরা সামনে রেখে আগাচ্ছি। ধন্যবাদ নূর হাসান সাহেব আপনাকে। আমরা যেমনটা ফায়ার সার্ভিস তদন্ত কমিটি রেশন সদর দপ্তর থেকে উপপরিচালক তিনি এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে গ্যাস এবং বিদ্যুৎ দুটি বিষয়কে তারা মাথায় রেখে এখানকার যে বিস্ফোরণের ঘটনা ঘটছে তার সে বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং খুব শীঘ্রই তারা 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা বলছেন যে খুব শীঘ্রই তারা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন এবং আসল ঘটনা উদ্ঘাটন হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জের বায়তুস-সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবর। নারায়ণগঞ্জে বায়তুস-সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় 12 জন এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই মসজিদ পরিদর্শন করছে ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আহমেদ সালেহিন। 2022 সালে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করবে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার রাজধানীর এক হোটেলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী।
এবারের 4 দিনব্যাপী এ সম্মেলন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করে ভুটান। জুমের মাধ্যমে এতে অংশ নেয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের 41টি দেশের মন্ত্রী, সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, টেকনিক্যাল এক্সপার্ট সহ প্রায় 400 জন প্রতিনিধি। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার যে কোনো দুর্যোগের মধ্যেও নিরলসভাবে কাজ করার জন্য খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে। এ সময় কৃষি ও খাদ্য সচিব সহ FAO এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2022 সালে 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে আয়োজনের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রস্তাবের উপর চীন, ভারত, ভুটান, ইরান, তিমুর, থাইল্যান্ড, ফিলিপিন ও কম্বোডিয়া সরাসরি সমর্থন এবং অন্যান্য সদস্য দেশসমূহ সম্মতি প্রদান করে। কৃষি মন্ত্রণালয় সহ এর অধীন সকল দপ্তরসমূহ করোনা ঝুঁকির মধ্যে অত্যন্ত সজাগ ও সক্রিয় রয়েছে। ফলে করোনা কালেও আমাদের খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে। ভক্ষকের ভূমিকায় রক্ষক নিজেই, আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘদিন ধরে ঘটনাটি ঘটছে বরগুনার আমতলী খাদ্য গুদামে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শনে গিয়েও পান ঘটনার সত্যতা। তদন্ত কমিটি করে দ্রুত পদক্ষেপের আশ্বাসও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সংরক্ষিত খাদ্য গুদামের মধ্যেই বস্তা না খুলে অভিনব কৌশলে সরিয়ে নেওয়া হচ্ছে চাল। প্রতিটি বস্তা থেকে 4 থেকে 5 কেজি চাল চুরি করছেন আমতলী গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা রবীন্দ্রনাথ ও তার কিছু শ্রমিক। ভিডিও ভাইরাল হওয়ায় শুক্রবার সন্ধ্যায় দ্রুত পরিদর্শনে আসেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এমন খবর পেয়ে চুরি করা বস্তায় শ্রমিকদের মাধ্যমে আবার চাল ঢোকানোর অপচেষ্টা চালান রবীন্দ্রনাথ। দুইটা ভাঙ্গা খামাল ছিল, একটা ভাঙ্গা খামাল আমরা তা ঠিক করতে চাইছিল, আমি এটা করিনি। পরে সে থেকে লেবার এনে করাইছে। রাতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক গুদামের চাল মাপলে বেরিয়ে আসে থলের বিড়াল। 50 কেজির বস্তায় চাল মেলে 45 থেকে 46 কেজি। এরপরই তদন্ত কমিটি ও সিলগালা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেখানে যে সমস্যা আমরা করেছি, আইডেন্টিফাই করেছি, মানে সাথে সাথে সেখানে আমরা অ্যাকশন নিয়েছি। এখানে যদি হয় দেখবেন অ্যাকশন দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা জনপ্রতিনিধিরা স্বস্তি প্রকাশ করেন। ডিজি মহোদয় আমাদের আসছেন এবং সে সুষ্ঠু তদন্ত করতেছেন। আশা করি আল্লাহর রহমতে আমরা রেজাল্ট পাবো। বরগুনার আমতলী খাদ্য গুদামে চাল চুরির এ ঘটনায় পটুয়াখালী খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তারা আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও অস্থির হতে শুরু করেছে পেঁয়াজের বাজার। 15 দিনের ব্যবধানে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি 45 থেকে 50 টাকা, যা আগে বিক্রি হতো প্রতি কেজি 18 থেকে 20 টাকা দরে। ব্যাপারে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সবুজ, এক কথায় বলতে পারি আবারও অস্থিরতা শুরু হয়েছে পেঁয়াজের বাজারে। গত 15 দিনের ব্যবধানে কিন্তু প্রতি কেজি পেঁয়াজের দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে গেছে। গত 15 দিন আগে যে পেঁয়াজ 18 থেকে 15 টাকা বিক্রি হয়েছে, সেটি এখন 43 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। অনেক জায়গায় 46-47 টাকাও বিক্রি হচ্ছে। আমরা বাজারে এসে সেই দেখেছি। যে আপনারা জানি যে আসলে যে এবারে গত বছর 29 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর কিন্তু পেঁয়াজের দাম গিয়ে ঠেকে প্রতি কেজি 300 থেকে 350 টাকা পর্যন্ত। তখনও কিন্তু লাফিয়ে লাফিয়ে প্রতিনিয়ত বেড়েছে। তেমনই আবাস এবারও আমরা পাচ্ছি, কারণ 15 দিনের ব্যবধানে প্রতি কেজি 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে। সেই আবাস আমরা পাচ্ছি। এখানকার যে ব্যবসায়ী আছে তারা অজুহাত দেখাচ্ছেন ভারত পেঁয়াজ রপ্তানি, ভারত থেকে পেঁয়াজ কম আসতেছে, সেখানে বৃষ্টি হওয়ার কারণে সে সরবরাহ কমার কারণে কিন্তু এখানে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি যে গত বছর কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণেই কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে, আর এবার বাড়ছে সেখানে বৃষ্টি হওয়ার অজুহাতে।
আরেকটা কথা, আমাদের যে বিকল্প যে পথগুলো রয়েছে বা ভারত থেকে যে পেঁয়াজ বন্ধ দাম বেড়ে গেলে কিন্তু আমরা মিয়ানমার থেকে যে পেঁয়াজ আনি সেই পেঁয়াজে কিন্তু এবার আনা যাবে না। এবার কিন্তু মিয়ানমারে যে লকডাউন চলছে সেখান থেকে পেঁয়াজ আনা যাবে না। বিশ্বের বিভিন্ন যে দেশ তুরস্ক, পাকিস্তান এবং মিশর সহ সেই দেশগুলো থেকে পেঁয়াজ আনতেও কিন্তু এক মাসের বেশি সময় লাগবে। তো সব কিছু মিলে যেটি বলতে পারছি, আমরা আভাস পাচ্ছি আবারও পেঁয়াজের বাজার অস্থির হওয়ার পথে। এখন পেঁয়াজের এখন সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে, এবং তারা বলছেন যে ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে এখানে সরবরাহ কমার কারণে এখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সবুজ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের বাজারের যে ঊর্ধ্বমুখী দামের প্রবণতা দেখা যাচ্ছে সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। ইন্টারনেট ব্যবহার করে দেশের বহু তরুণ এখন তৈরি করছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। 3D নকশায় আঁকছেন হুন্দাই মার্সিডিজের মতো গাড়ির সর্বাধুনিক মডেল। দেশে বসেই বিদেশি প্রতিষ্ঠানে পূর্ণকালীন কর্মী হিসেবে কাজ করছেন অনেকেই। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে এমন 6.5 লাখ তরুণ তরুণী বেতন আনছেন ডলারে। শুভ খানের রিপোর্ট। মাগুরার মেহেদি হাসান কম্পিউটার বিজ্ঞানে পড়ার সময় শিখেছিলেন ওয়েব ডেভেলপিং এর কাজ। সেটাই এখন আয়ের একমাত্র উৎস। ইন্টারনেটের কল্যাণে বাড়িতে বসেই চাকরি করছেন কানাডীয় প্রতিষ্ঠানে। আর্টিস্টন মিডিয়া নামের একটা কোম্পানিতে ফুল টাইম কাজ করছি। এই ক্লায়েন্ট একটা কাজ পোস্ট করার পরে আমি অ্যাপ্লাই করি, সে আমাকে হায়ার করে। 2010 সালের দিকে আমি তার অনেক রিলায়েবল একটা কর্মী হয়ে গেলাম। তারপর থেকে সে আমাকে ফিক্স করে নিল তার অফিসে। করোনার ধাক্কায় কাজ হারিয়ে যখন অনেকেই বিপাকে, তখন মেহেদির মতো কয়েক লাখ তরুণ তরুণীর আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। ঘরে বসেই হুন্দাই মার্সিডিজের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের গাড়ির 3D নকশা করছেন অনেকেই। শখের বসে আর কি আমি কাজটা শুরু করি, দেন এখন এটা হলো আমি আস্তে আস্তে এটা প্রফেশনালি ভাবে আমি নিতে চাচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে আমার যে একটা কর্মসংস্থান হচ্ছে, এটা আমাকে আমার লাইফ টাইম গ্যারান্টি দিবে। এবং একজন বেসরকারি জব হোল্ডার স্টার্টিং পয়েন্টে সে 30,000 টাকা স্যালারি পাইতে পারে, কিন্তু আমরা 6 মাস আমি ট্রেন আপ হওয়ার পর আমার আর্নিংস অ্যামাউন্টটা তার ডাবল হয়ে যেতে পারে। তথ্য প্রযুক্তি বিভাগের হিসাবে ইন্টারনেট ভিত্তিক পেশায় জড়িত আছে দেশের প্রায় 6.5 লাখ তরুণ তরুণী। এই করোনার মৌসুমে আমরা একটা টোটাল প্যাকেজে মোটামুটি 13,000 প্রশিক্ষণ আমরা দিয়েছি। প্রায় 1,000 বা 8,000 মাইনাস এই ধরনের একটি সংখ্যা ওরা কিন্তু কর্মসংস্থানে চলে গিয়েছে। বর্তমানে ইন্টারনেট নির্ভর ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে 1,000 কোটি টাকা আয় করছে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো গত সপ্তাহের শেয়ার বাজারের খবর। লেনদেনের চাঙ্গা ভাবের মধ্যে দিয়ে গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। আগের সপ্তাহের তুলনায় প্রায় 28% বেড়ে দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় 1,060 কোটি টাকা। দেখুন হরিপদ সাহার রিপোর্টে বিস্তারিত। রোববার সরকারি ছুটির পর সোমবার ডিএসইর প্রধান সূচকে 6 পয়েন্ট যোগ হলেও লেনদেন বাড়ে আগের কার্যদিবসের তুলনায় প্রায় 250 কোটি টাকা। তবে মঙ্গলবার সূচক ও লেনদেন বেশ নিম্নমুখী হয়। বুধবার আবার বাজার ঘুরে দাঁড়ায়, লেনদেন ছাড়ায় 1200 কোটি টাকা। প্রধান সূচকে যোগ হয় 29 পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেন কমে 1093 কোটি হলেও ডিএসইএক্সে যোগ হয় 36 পয়েন্ট। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাছাই সূচকে যোগ হয়েছে 25 আর সরিয়া সূচকে যোগ হয়েছে 11 পয়েন্ট। গেল সপ্তাহে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, আনোয়ার গ্যালভানাইজিং, জিকিউ বলপেন, সেলভো কেমিক্যাল এবং বিডিকম অনলাইন। অন্যদিকে দর হারানো শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ ওয়েল্ডিং, সিএপিএম আইবিবিএল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্স। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 178টির, কমেছে 154টির। অপরিবর্তিত থাকে 28টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 ধস নেমেছে পর্যটন নির্ভর দেশ ব্রাজিলের অর্থনীতিতে। দেশটিতে চরম মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী বাংলাদেশি। সংকট অচিরেই কাটছে না বলে শঙ্কা দেশটির বাংলাদেশ দূতাবাসের। করোনা ভাইরাসের কারণে পুরোপুরি বন্ধ ব্রাজিলের পর্যটন কেন্দ্রগুলো। দেশের বাইরে থেকে আসছেন না পর্যটক, তাই ভেঙে পড়েছে অর্থনীতির চাকা। এতে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক সংকটে দিন পার করছেন। কবে স্বাভাবিক জীবন ফিরে পাবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তাদের। বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য নিয়ে ছিল, এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে খুব খারাপ অবস্থা। ব্রাজিলে যত ফ্যামিলি আছে সবাই কাজ কাম করতে পারতেছে না, তাদের ফ্যামিলি কিভাবে চলবে তারা অনেক বিপদের মাঝে আছে, অনেক আতঙ্কের মাঝে আছে। কাজ কাম ব্যবসা বাণিজ্য বর্তমানে অনেকটা ভেঙে পড়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাস বলছে দিনে দিনে কোভিড পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, তাই সংকটও ক্রমেই হচ্ছে ঘনীভূত।
ব্রাজিল প্রবাসী বা অভিবাসী বাংলাদেশিদের প্রায় সবাই ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস সবসময়ই ব্রাজিল প্রবাসী অভিবাসী বাংলাদেশিদের খোঁজখবর রাখার চেষ্টা করছে এবং তাদের সাধ্যমতো সহায়তা প্রদান করা হয়েছে। তো ওয়ার্ল্ড ব্যাংক বা IMF ধারণা করছে যে এই বছর ব্রাজিলের অর্থনীতি 8% পর্যন্ত সংকুচিত হতে পারে। তা সত্ত্বেও আমরা আশা করব যে ব্রাজিলের অন্য সকল পেশার মানুষের মতো আমাদের বাংলাদেশি ভাইয়েরাও ঘুরে দাঁড়াবেন। বিশ্বে এখন দৈনিক মৃত্যুর গড়ে যুক্তরাষ্ট্র ভারতকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। তাছাড়া দেশটিতে আক্রান্তও দৈনিক গড়ে 50,000। এখন পর্যন্ত 3 বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে প্রাণ হারিয়েছেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কাতারে করোনার কারণে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন ফ্রি ভিসায় থাকা অনেক প্রবাসী বাংলাদেশি। আর এই সব কর্মহীন প্রবাসীদের দিয়ে দীর্ঘদিন কাজ করিয়ে মজুরি না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাথার ঘাম পায়ে ফেলা পারিশ্রমিকের অর্থ ফেরত পেতে দূতাবাস ও বাংলাদেশি গণমাধ্যমের সহযোগিতা চান ভুক্তভোগী প্রবাসীরা। একজন লয়ারের শরণাপন্ন হয়ে তারপরে আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে বাংলাদেশ এম্বাসিতে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করি। সেটা ওখানে তারা গ্রহণ করে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাই নাই। প্রায় 2 মাস হয়ে গেল, আমার হাত এখনো ঠিক হয় নাই। বাংলাদেশ প্রায় 7 লক্ষ টাকা আমি তার কাছ থেকে পাই। যারা এই অর্থ পাচ্ছেন না কাজ করে, তারা যাতে তাদের এই কাজের অর্থ যাতে পায়, তাদের কাজের মজুরি যাতে ফিরে পায়, সেজন্য আমি বাংলাদেশ দূতাবাসকে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানাবো। ফ্রি ভিসার শ্রমিকদের কাজের চুক্তিপত্র না থাকায় এমন সুযোগ নিচ্ছেন প্রতারকরা। শ্রমবাজার টিকিয়ে রাখতে এরকম প্রতারকদের বিরুদ্ধে কাতারে ও দেশে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দূতাবাসের কাউন্সিলর। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। আমাদের কাতারের যে মার্কেট, শ্রমবাজারের ক্ষেত্রে বিশ্বের 3য় বৃহত্তম মার্কেট আমাদের জন্য এটি। সুতরাং আমরা এবং সামনে জানান যে আপনার ফিফা বিশ্বকাপ ফুটবল আছে, তো এই উপলক্ষেও যাতে আমরা ভবিষ্যতে আমরা আরও শ্রমিক ভাইদের নিয়ে আসতে পারি, আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে আসতে পারি, এই জন্য মার্কেটটাকে আসলে কাতার সরকার স্ট্রিমলাইন করছে। আগামী 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপ ঘিরে স্টেডিয়াম নির্মাণ সহ ব্যাপক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। আর এসব কাজে নিয়োজিত আছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বস্তা না খুলেই সরানো হচ্ছে সরকারি চাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল। বরগুনার আমতলী খাদ্য গুদামে পুকুর চুরি। 3Dতে হুন্ডাই মার্সিডিজের সর্বাধুনিক মডেল। দেশে বসেই বহু তরুণ তৈরি করছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বেতন আনছেন ডলারে। এবং করোনার কারণে চাকরি হারিয়ে বিপাকে কাতারে ফ্রি ভিসায় থাকা অনেক বাংলাদেশি। পর্যটন নির্ভর ব্রাজিলের অর্থনীতিতে ধস, প্রবাসীদের মানবেতর জীবন। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ে।